ইউজিসি নেট আর ওয়েস্ট বেঙ্গল সেটের জিওগ্রাফি যে সাবজেক্টটা, সেই সাবজেক্টে আজকের সিলেবাস সম্পর্কে আলোচনা হবে এবং কিছু স্ট্র্যাটেজি, মানে কীভাবে পড়াশোনা করলে তুমি খুব ইজি ওয়েতে যে 10টা ইউনিট আছে, দুটো এক্সামেই এক্সাম সেম, শুধুমাত্র একটা স্টেট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেট আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আর ইউজিসি নেট সেন্ট্রালের ক্ষেত্রে। তো এই দুটো এক্সামের যে জিওগ্রাফি যে সিলেবাস, সেটা তোমরা কীভাবে মোটামুটি একটু পড়লে একটু ডেভেলপমেন্ট করতে পারবে, কিছু স্ট্র্যাটেজি নেওয়া, এবং তার পাশে আরও কী কী পদ্ধতি বা কিছু নিয়ম বা কিছু স্ট্র্যাটেজি পালন করলে মোরাললেস কিছুটা হলেও ডেভেলপমেন্ট আসবে, বিশেষ করে নাম্বারের ক্ষেত্রে। যে নাম্বারটা কী করে, এখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমটা হয় কি, সিলেবাস আমাদের ঠিকঠাক জানা থাকে না। বেশিরভাগ স্টুডেন্টেই এই প্রবলেমটা চলে কিনা, আমাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া খুব প্রথমে থাকেই কম, যে সিলেবাসটা কি আছে। সো সিলেবাস সম্পর্কে জানাটা খুবই জরুরি আছে, কারণ একটা জায়গার পথ যদি আমি না ঠিকঠাক জানি, তো পথ জানাটা জরুরি আছে, তবে সঙ্গে আমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তো পথ জানার ক্ষেত্রে বা সিলেবাস জানলে তবে তোমাদের জেআরএফ বা সেটের ক্ষেত্রে সেট পাস এটা করতে পারো। আমি রাজনারায়ণ পোদ্দার, তো আজকে ক্লাস শুরু করছি। তো এই যে ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেট, সেক্ষেত্রে টোটাল 10টা ইউনিট আছে। এই 10টা ইউনিটের মধ্যে দেখতে পাচ্ছ পরপর প্রথমে 10টা ইউনিট আমার এখানে লেখা আছে: জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট, কালচারাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফিক থট, জিওগ্রাফিক টেকনিক্স, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো এই যে 10টা ইউনিট আছে, এই 10টা ইউনিটের পক্ষে এবার দেখো কিছু, আমি এটা আমার স্ট্র্যাটেজি, সবার ক্ষেত্রে সেটা কি অ্যাকসেপ্ট করবে, কেউ মনে হবে না আমি আমার মতো করে করবো, অবশ্যই। কারণ এক্সাম রিলেটেড যে স্ট্র্যাটেজি নেওয়া, পদ্ধতি নেওয়া, যে কী করে আমি সাবজেক্টটা ফুলফিল করব, সেক্ষেত্রে অবশ্যই নিজের উপর ডিপেন্ড, কারণ তোমার টেকনিক্স তোমার কাছে। আর একটা বিষয় আছে পড়াশোনার টাইমটা। হ্যাঁ, টাইম অবশ্যই একটা দরকার, বাট তার মানে এটা নয় যে আমাকে দিনে 10 ঘন্টা পড়তেই হবে, 6 ঘন্টা পড়তেই হবে, 8 ঘন্টা পড়তেই হবে, 12 ঘন্টা, 14 ঘন্টা। ব্যাপারটা হচ্ছে তুমি পার ডে কতটা ইউনিট বা কতটা সিলেবাস তুমি কভার করছো, এইটা ইম্পর্টেন্ট টাইমের থেকে। আমি বলছি না টাইম একদম ইম্পর্টেন্ট নয়, অবশ্যই প্রতিদিন পড়তে হবে, তো টাইম ছাড়া আমি কিছু করতে পারবো না। বাট আমার কাছে আমার কাছে বলার বিষয় যে রেগুলার বেসিসে, যেহেতু সাবজেক্ট দুটো সাবজেক্ট মিলে হয়, ফার্স্ট পেপার আর সাবজেক্ট। ফার্স্ট পেপারে তোমার 50টা কোশ্চেন আর সাবজেক্টে 100টা কোশ্চেন। তো এই যে দুটো ইউনিট প্যারালালি চললে তবে গিয়ে তুমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এমনটা না আমি সাবজেক্টে বেটার পজিশন করলাম আর ফার্স্ট পেপার আমি একটু কম দিলাম, হবে না। বা ফার্স্ট পেপার আমি খুব বেটার আছি, সাবজেক্ট আমি মোটামুটি আছি, একটু অ্যাভারেজ করলে হয়ে যাবে, হবে না। জেআরএফ দুটো সাবজেক্ট মানে ফার্স্ট পেপার আর সাবজেক্ট একদম প্যারালালি চলতে হবে। যদি একটু প্যারালালি যাও তবে সেখানে তোমার জেআরএফটা ক্র্যাক হতে পারবে। কারণ এখন যতদিন ডে বাই ডে যাচ্ছে কাট অফ কিন্তু একটা 70% জেনারেল হলে 70% থাকছেই, আগেও ছিল বা 70% থাকছেই এখন। তার সাথে সাথে তোমার যাদের কোটা আছে হয়তো সেটা 62-64-এর মধ্যেই বা 60-এর মধ্যে কাট অফ ঘোরাফেরা করছে। তো আমার বলার একটাই উদ্দেশ্য, যখনই পড়াশোনা করছো পার ডে তোমার মিনিমাম ফার্স্ট পেপারে কিছু সময় দিতে হবে, আবার সাবজেক্টে কিছু সময় দিতে হবে। এবার সাবজেক্ট আর ফার্স্ট পেপার কিন্তু বোথ সাইড কিন্তু 10টা ইউনিট আছে। ফার্স্ট পেপারে যেমন 10টা ইউনিট আছে, এখানেও 10টা ইউনিট আছে। এবার তারা মানে ইউজিসি বা ডাব্লিউবি সেটের যারা কোশ্চেন তারা তাদের মতো, বাট ইঞ্জিনিয়ারিং ফার্স্ট পেপারের ক্ষেত্রে 5টা করে ইউনিট পার ইউনিট আর সাবজেক্টে 10টা করে পার ইউনিট কোশ্চেন হওয়া উচিত। এবার সেক্ষেত্রে কিছু মিক্স আপ জায়গা থাকে, যে জন্য আমাদের মধ্যে কনফিউশনে পড়ি যে এই ইউনিটে কোশ্চেন কম দিই, ওই ইউনিটে কম কোশ্চেন বেশি দেয়। ব্যাপারটা এটা না, ওরা কিন্তু সব সামঞ্জস্য করেই কোশ্চেনটা দেয়। আর আমাদের ক্ষেত্রে বোঝা মুশকিল হয়েছে যে
যেন কম্বাইন্ড একটা ইউনিট, সেখান থেকে একটু প্রবলেমটা আমাদের এসে যায়। তো তোমরা যখনই পড়াশোনাটা করবে এইটা দেখবে যে আমি কতটা সময় পার্টিকুলার বিষয়টা আমি শেষ করছি, সিলেবাস শেষ করছি, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি এই সিলেবাস থেকে বলছি, আমি ধরো একটা 10টা ইউনিট আছে, এই 10টা ইউনিটের মধ্যে তোমার যদি মনে হয় যে আমি ফার্স্ট টাইম দিচ্ছি, সেকেন্ড টাইম, থার্ড টাইম বা ফিফথ টাইম হোক, যতটা টাইম হোক না কেন, ডাজ নট ম্যাটার। তুমি অনেকে আছে ফার্স্ট টাইম দিয়ে অনেকে জিআরএফ ক্র্যাক করে, অবশ্যই সে আল্ট্রা লেজেন্ড স্টুডেন্ট হতেই হবে, কারণ তার মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন অবশ্যই তাকে এই যে 5টা ইয়ার সাবজেক্টটা সে একেবারে খুব সুন্দরভাবে বুঝে সুঝে পড়াশোনা করেছে। আর একটা বিষয়, যারা 2-3 বার দেওয়ার পরেও হচ্ছে না, সেই ক্ষেত্রে প্রবলেমটা বেশি দেখা যায় যে আমি 2 বার দিয়ে দিচ্ছি, 4 বার দিয়ে দিচ্ছি, আমার তাও এলএস হচ্ছে না, কাউ বলছে জিআরএফ হচ্ছে না। এই যে প্রবলেমটা, আমি সেই ব্যক্তি বা সেই পার্সন বা সেই স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি এটা বানানো, যাদের 5 বার হয়ে গেছে এলএস আসছে না, কেউ বলছে জিআরএফ আমার আসছে না, অলরেডি 2 বার এলএস হয়ে গেছে তাও আমার জিআরএফ আসছে না, কেউ 6-7 বার বসেছে এলএস সেভারাল টাইমস হয়ে আসছে বাট জিআরএফ হচ্ছে না। আমি সেই পার্টিকুলার পার্সনদের বা স্টুডেন্টসদের কথা এখানটা বেশি করে আমি জোর দিচ্ছি, কারণ এই প্রবলেমটা বেশি দেখা যায়। সেক্ষেত্রে কি করবে, এই যে 10টা ইউনিট আছে, এবার দেখো যে অলরেডি 4 বার 5 বার দিয়ে দিয়েছে, আমি এটুকু বিশ্বাস করি তার সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া নিশ্চয় হয়েছে, কারণ সিলেবাস মুখস্থ রাখাটা অবশ্যই দরকার। আমার সিলেবাসে কি কি আছে এরপর তাকে দেখতে হবে, যেটা আমিও ওয়ান টাইম ফলো আপ করেছি যখন আমি জিআরএফ পেয়েছিলাম। যে এখানে দেখো এই যে 10টা ইউনিট আছে, এর মধ্যে তোমাকে মিনিমাম জিআরএফ পাওয়ার ক্ষেত্রে মিনিমাম 8টা ইউনিট তোমাকে পুরো 100% অ্যাকিউরেট নলেজ থাকতে হবে, মিনিমাম 8টা ইউনিট, আর দুটো তুমি অ্যাভারেজ ছাড়তে পারো। কি বললাম, 8টা ইউনিট তোমাকে একদম পিওরলি নলেজ রাখতে হবে, যে আমি এখান থেকে আমি নলেজ কোনো প্রশ্ন আমি ছাড়া যাবে না, আর 2টো ইউনিট অ্যাভারেজ, মানে যে অনেক আমাদের পক্ষে সব তো আর নলেজ নেই যে প্রতিটা ইউনিট আমি বেস্ট আছি, যেটা আমার কাছে বেস্ট লাগছে বা এই ইউনিটটা আমার কাছে বেস্ট, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা এই যে 10টা ইউনিট তুমি 8টা বেছে নাও তোমার মতো করে, যে কোন 8টা তোমার পক্ষে বেস্ট, সেইগুলোর তুমি পুরো যখন থেকে কোশ্চেন আমি ছাড়বো না, আর বাকি 2টা অ্যাভারেজ রাখো। এটা একটা প্রসিডিউর বলতে পারো। এবার এইখান থেকে আমার বিষয় যদি বলো, যদি টাফেস্ট, বিশেষ করে আমাদের বাংলায় যেসব স্টুডেন্টরা আছি, আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম পড়ে কোথায়, একটা হচ্ছে ইউনিট 7 যেটা কালচারাল আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি। আমি কিন্তু অ্যাভারেজের কথা বলছি, আমি বলছি না সবার ক্ষেত্রে, অ্যাভারেজেশন যেটা প্রবলেম। আর একটা হচ্ছে এই পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি। এই 2টো ইউনিট অনেকেই প্রবলেম ফেস করে, এটা আমার দেখা। এটা আর বাদ বাকির মধ্যে এবার দেখো, তোমার কারোর আবার এই 2টো ইউনিট বেটার, জিওমরফোলজি কারোর টাফ, বেশিরভাগ ক্ষেত্রে জিওমরফোলজি টাফের হয়ে যায়। এবার আমার ক্ষেত্রে জিওমরফোলজি ছিল সোজা, কারণ আমি জিওমরফোলজিটা আমার জিওমরফোলজি একটু বেটার লাগতো, জিওমরফোলজি ক্লাইমেট ওশনোগ্রাফি, ওটা আমার কাছে এটা বেটার। বাট মোরাললেস ক্ষেত্রে দেখেছি কালচার। এবার ব্যাপারটা কি, কালচার থেকে এখন কোশ্চেন প্যাটার্নটা বেশি আসছে, কালচার সোসাইটি এখান থেকে। তো এটা আমার পার্সপেক্টিভ, জাস্ট উদাহরণ দিলাম যে আমি এই 2টো ইউনিটটাকে তখনকার সময় অ্যাভয়েড করেছিলাম, বাট এখন করি না, এখন 10টা ইউনিটকে আমার ভালো লাগছে। তো এই যে 8টা ইউনিট তার সঙ্গে 2টো ইউনিট। আর একটা বিষয়, এই 10টা ইউনিটের মধ্যে এমন একটা ইউনিট আছে যে ইউনিটটা কাভার করলে তোমাদের সব মোরাললেস নলেজ এসে যাবে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বা জিওগ্রাফিক থট, 8 নম্বর ইউনিট। এই ইউনিটটা যদি কেউ মনে করো যে এই ইউনিটটা আমি লুজ দেবো, সব থেকে বড় বোকামি হবে। কারণ এটা হচ্ছে ভিত, আমাদের সাবজেক্টের ভিত, জিওগ্রাফিক থট। আর থট যে কোনো সাবজেক্টেরই ভিত হয়, কারণ একটা সাবজেক্টের ডেভেলপমেন্ট কি করে এলো, একটা সময় পর 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 কি করে সাবজেক্টের ডেভেলপমেন্ট এলো, ওই ডেভেলপমেন্ট
বিষয়টা যে আমি ঠিকঠাক না জানি, কারণ ওখান থেকে বেশি প্রশ্ন আসে। আর এই ইউনিটটা এমন একটা ইউনিট, এই ইউনিটের সঙ্গে বাকি 9টা ইউনিটের পুরো কানেক্টিভিটি আছে। প্রতিটা ইউনিটের সঙ্গে জিওগ্রাফি থটটা কানেক্টিভিটি আছে। আর তুমি যদি জিওগ্রাফি থটটা যে বেস্ট পড়াশোনা শুরু করো, বা এই থট যত ধরনের বক্তব্য আছে বা থিওরি আছে, মডেল আছে, সেগুলো তুমি নলেজ ঠিকঠাক নাও, অটোমেটিক বাকি ইউনিটগুলো অনেকটাই কভার হয়ে যাবে। এটা একটা বিষয়। আমি এবার জিওমরফোলজি দেখো, আমি বেশি এক্সপ্লেন করব না এখন, কারণ আরও কিছু বিষয় আমি জানাবো তোমাদেরকে, যে আরও পড়ার স্ট্র্যাটেজির ক্ষেত্রে। এবার জিওমরফোলজি আছে, ক্লাইমেটোলজি আছে, ওশনোগ্রাফি আছে, এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে ফিজিক্যাল পার্ট জিওগ্রাফির, পিওর ফিজিক্যাল পার্টের আন্ডারে চলে আসে। এবার এইখানটায় কি আমার এই যে 3টা ইউনিট আছে না, পরেরটা কিন্তু আছে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, এটাও এই 4টে ইউনিট, এনভায়রনমেন্ট, মরফোলজি, ক্লাইমেটোলজি আর ওশনোগ্রাফি, এই যে 4টে ইউনিট আছে, এখানে পিওরলি হচ্ছে বুঝে তোমাকে জায়গাগুলোকে কভার করতে হবে। যদি না বুঝে এখানে কভার করো, কারণ পরীক্ষায় এখানে সব তোমাকে হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেনগুলো বেশি দেবে। তো কনসেপচুয়াল কোশ্চেনগুলো করতে গেলে তোমাকে না বুঝে যদি এগুলো কভার করে দাও, কোনো মতো অত সহজে পারবে না কিন্তু। কারণ জিওগ্রাফিতে ডাইরেক্ট কোশ্চেন খুব রেয়ার থাকে, 20% কি 30% ডাইরেক্ট কোশ্চেন, আদারওয়াইজ সব কনসেপচুয়াল কোশ্চেন, এটা তোমরাও ভালো করে জানা আছে। এবার যে ইউনিট 5 পপুলেশন সেটেলমেন্ট জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি আছে, জিওগ্রাফি ইকোনমিক একটা, এইগুলো জায়গাটায় কিছুটা তোমার বুঝা আর মুখস্থ, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, জিওগ্রাফিক, ট্রান্সপোর্ট, এগুলো মুখস্থ বিদ্যার উপর অনেকটাই চলে আসে। তোমার কতটা নলেজ আছে, কে কোন থিওরি দিয়েছে, কোন বিষয় কে কি বলেছে, কত সালে দিয়েছে, রিজনের বিষয়গুলো, এইগুলো সব মুখস্থ বিদ্যার অনেকটা ডিপেন্ডেন্ট চলে আসে। বা তোমার মুখস্থ বিদ্যা কতটা আছে, এটা গেলে আর একটা পার্ট। তো প্রথম পার্টটা কি বললাম, একটু বুঝে পড়া। তারপরে যে এই দুটো ইউনিট, জিও থট, সেটেলমেন্ট, ইকোনমিক, জিওগ্রাফিক পার্ট বলে যেগুলো আছে, এগুলো যে মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড। কালচারাল, সোশ্যাল, পলিটিক্যাল জিওগ্রাফি, এই জায়গাটা আবার একটু বুঝার আছে, একটু না ভালোই বুঝার আছে, কারণ প্রতিটা ছোট ছোট জিনিস আছে। আর এই জিনিসগুলো যদি ঠিকঠাক না বুঝে করো তাহলে একটু প্রবলেম। মাঝেরটাকে দেখো, প্রথমে একটা কি বললাম, বুঝে শুনে পড়তে হবে, না বুঝলে কনসেপচুয়াল কোশ্চেন পারবে না। তার মিডিলের 2-3টে ইউনিট কি বললাম, একটু মুখস্থ বিদ্যার উপর। এইটা হচ্ছে তোমার কালচারাল, সোশ্যালটা, থট, পুরোটাই তোমাকে বুঝতে হবে আগে, তারপরে তুমি পারবে। আর জিও টেকনিক ক্ষেত্রে দুটো মানে মিডিয়াম বলতে পারো, বুঝা প্লাস মুখস্থ। কারণ এই ক্ষেত্রে কিছু স্ট্যাটিস্টিক্যাল ইউনিট আছে, যে স্ট্যাটিস্টিক্যাল তোমরা না বুঝলে উত্তর দিতে পারবে না। আর লাস্ট ওয়ান ইজ দ্য জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই ক্ষেত্রেও পুরোটাই মুখস্থ। তো এই যে সাবজেক্টের যে পুরো একটা ওভারভিউ, মানে তোমাকে নিজেকে জানতে হবে। এবার আমার পার্সপেক্টিভ, যে কোন ইউনিটটা আমাকে বুঝতে হবে, কোন ইউনিটটা মুখস্থর মধ্যে আন্ডারে আসছে, কোনটা আমাকে বুঝা আর মুখস্থ দুটোই আমাকে প্যারালালি চলতে হবে। এটা তোমাদেরকে নিজেকে বুঝতে হবে। এটা কেউ, আমি মনে করি না কেউ বুঝিয়ে তোমাকে বলে দেবে যে ভাই তোমাকে এটা, এই ইউনিটটা তোমাকে বুঝে পড়তে হবে। এটা নিজের উপর ডিপেন্ড। এবার দেখো, আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আমি মনে হচ্ছে আমি এটা বুঝিয়েছি, ঠিক আছে, চোখে লিখে চলে আসবো, বা এখানে যে কোনো অ্যান্সার পাবো, করে আসতে পারবো। ওইটা হয়তো তোমার কাছে হয়তো মুখস্থ বিদ্যার উপরে উঠে যেতে পারে। তো কোন ইউনিটটা, পার্টিকুলার কোন ইউনিটটা তোমার বেটার লাগবে, কোন ইউনিটটা তোমার কাছে সেই ক্ষেত্রে তুমি মনে করছো না এটা আমি নিজের দ্বারাই পারবো, তো অটোমেটিক তুমি তোমার সিলেবাসটাকে আগে যাচাই করো, সিলেবাসটাকে দেখো, সিলেবাসটা বোঝার চেষ্টা করো যে সিলেবাসে আছে কি। শুধুমাত্র ওই হেডিং দেখলাম যে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল পার্ট, কালচারাল পার্ট, থট, এইটাই নয়, এর ভিতরে যে সাব ইউনিটগুলো আছে সেটাই মেন জায়গা। কারণ প্রতিটা জায়গা থেকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্ন আসে। আর আমরা পরে বলি কি কোশ্চেন আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস আসে না,
আমরা কিছু কিছু ইউনিট থেকে আমরা এমন ব্যাপার হয়েছে যে আমরা জানি না যে ওই ইউনিটটা আদৌ আমার সিলেবাসে আছে কি নেই। তো সিলেবাস জানাটা খুবই ভাই আগে আমার মনে করি প্রয়োজন আছে, সিলেবাস জানাটা প্রয়োজন আছে। তারপর তোমার নলেজ কতটা তোমার পার্সোনাল ম্যাটার, ওটা পার্সোনাল অ্যাবিলিটি, নিজের নলেজ নিজের দিকে, ওটা পার্সোনাল অ্যাবিলিটি আমি মনে করি, ওখানে কেউ কিছু বলতে পারবে না। এটা গেল তোমার সিলেবাস সম্পর্কে আলোচনা। লাস্ট যেটা আমি বলবো পড়াশোনার দিক থেকে, যে টাইমের ব্যাপারটা প্রথম বললাম যে টাইমটা ইম্পর্টেন্ট একটা অবশ্যই, বাট এমনটা নয় যে তোমাকে পার ডে 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘড়ি দেখে দেখে পড়তে হবে। বা তোমার যে ছোটোবেলা থেকে ঘড়ি দেখে পড়ার অভ্যাস তুমি সেটা ফলো আপ করতেই পারো, আমার ছিল না জীবনেও। আমার যখন ইচ্ছা মন চেত তখনই পড়তাম, আর এটা এখনও চলছে আমার, এটা এখন কন্টিনিউ আমার চলছে। তো আমি বলবো আগে তুমি টার্গেট নাও যে আমি কোন এক্সামটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। যদি মাস্টারি কমপ্লিট হয়ে যাও বা 3-4টে এক্সাম হয়ে যায় দেওয়ার পর, যে আমি নেক্সট 6 মান্থ আমার জিআরএফ চাই, এই কথাটা যদি নিজেকে মাইন্ডে করে ধরো আমি এই ডিসেম্বর 2025-এ আমি জিআরএফ আমার চাই, তাহলে আমি কি বলবো, যদি আমার 25-এর ডিসেম্বরে এক্সাম, তাহলে আমার এখন থেকেই আমাকে প্রিপারেশন নিতে হবে এই 10টা ইউনিট সাবজেক্টের, ফার্স্ট পেপারের 10টা ইউনিট। প্রতি মাসে আমাকে মিনিমাম 2টো ইউনিট আমাকে শেষ করতেই হবে, যে করে হোক ভালো করে। আর করার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি তোমাকে নিতে হবে, প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো খাতায় লেখা, যেটা আমরা সব কেউ করি না। অনেকে বেশিরভাগই বলবে দেখবে প্রিভিয়াসের কোশ্চেন প্র্যাকটিস করো, প্র্যাকটিস অবশ্যই প্র্যাকটিস করো, কোনো ভুল নেই। প্র্যাকটিস আমরা কী করে করি, কোশ্চেন পেলাম 1-এর 2, 3-এর 4, 5-এর 10-এর 2 করে লাস্টটাকে মিলিয়ে নিলাম, ওটা একটা প্রসেস। বাট আর একটা প্রসেস হচ্ছে কি, এটা ফলো আপ করলে আমি একটা ফলো আপ করেছি বাবুরা, আমি একটা পুরোটাই বুঝে ফলো আপ করেছি আমি। সেটা হচ্ছে কি না, তোমার যে কোশ্চেনটা পাচ্ছ তুমি একটু তোমার যদি নলেজ এসে যায় কোনটা কোন সিলেবাসের আন্ডার বা কোন জিনিসটা কোন সিলেবাসের আন্ডার, তুমি তো কোশ্চেন থেকে বুঝে যেতে পারবে যে এটা জিওমর্ফোলজির পার্ট, এটা ক্লাইমেটোলজির পার্ট, এটা থটের পার্ট, এইটুকু তো নলেজেবল আসবে তোমাদের। খাতায় 10টা পার্টে ভাগ করে নেবে, একটা মোটা খাতা কিনবে বা 10টা পার্টে 10টা খাতাও কিনতে পারো, যার যেমন ইচ্ছে। আমি এটা করেছিলাম, 2টো খাতা করেছিলাম, সেটাকে আমি 5টা পার্টে ভাগ করেছিলাম। কোন পার্টের কোন প্রশ্নটা সেটা আমি হাতে লিখতাম, যেমনই কোশ্চেন হোক, ছোটো হোক, যদি মনে হচ্ছে আমার এটা খুব ইজি তাও আমি লিখতাম। কারণ লিখলে কি সুবিধা হয়, লিখলে এটাই সুবিধা হয়, তুমি লিখার টাইমে তোমার ওই যে অপশনটা লিখছো বা সালটা লিখছো বা কোনো একটা পার্টিকুলার বিষয়ের সঙ্গে লিখছো, তোমার লেখার সাথে আরো নলেজটা বা মনে রাখার ক্ষমতাটা আরো বেড়ে যায় দ্বিগুণ। ওই জন্য বলছি প্রতিটা 10টা ইউনিটের জিনিসগুলো নিজেরা ভালো করে একটু লিখে নেবে, প্রতিটা 10টা ইউনিট করে ভাগ করে নেবে কিছু কিছু পেজগুলো দিয়ে। একটা খাতাকে মোটা খাতা কিনলে দেখবে 5টা ইউনিট ভাগ করা যাবে, 5টা 2টো খাতা করলে প্রতিটা ইউনিটে কী কী কোশ্চেন আছে ব্যাকেটে সালও লিখে দেবে, এই সালের কোশ্চেন এটা। বা পরবর্তী ক্ষেত্রে যখন তুমি ওটা খাতাগুলো যখন প্রিভিয়াস কোশ্চেন লেখা হয়ে যাবে, যখন তুমি এক এক করে রিডিং দেবে আর দেখবে ওই টাইপেরই প্রশ্ন পরীক্ষায় আসছে, তখন তুমি একটু বুঝতে পারবে। আর একদিনে তো আমার সব, যদি আমি একদিনে সব কিছু বলে দিতে পারতাম তাহলে একটা ভিডিও বলতে তাহলে তো হয়ে যেত, একটা ভিডিওতে সব কিছু বলতে সম্ভব নয়। অনেক স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো মোটামুটি একটু কাজে করলে আমি মনে করি অবশ্যই ইমপ্রুভমেন্ট আসবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সিলেবাসটাকে ভালো করে জানো, দুটো সিলেবাস, সাবজেক্টেরও প্লাস ফার্স্ট পেপারও, দুটো সিলেবাসটা ভালো করে জানো। নিজেকেই ভাবো কোন ইউনিটটা তোমার করে বেস্ট লাগছে বা নিজে তোমার সেটাকে শেষ করো, ভালো করে খাতায় লিখবে। মেন হচ্ছে আমি একটা ওয়ার্ড ইউজ করছি লাস্ট প্রশ্ন। এবার যারা আমার ভিডিওটা পুরোটা দেখে আসবে তাদের ক্ষেত্রে এটা আমার কাছে দেওয়া লাস্ট হচ্ছে কিনা খাতায় লেখা। এইটা প্র্যাকটিস করলে আমি মনে করি তোমাদের জিআরএফ হবেই। প্র্যাকটিস যত করবে খাতায় লিখবে তত তোমাদের ডেভেলপমেন্টটা আসবে। তো যদি এই রিলেটেড বেটার লাগে বা বিষয়টা তোমাদের কাছে নতুন লাগে বা বিষয়টা জানা থাকলেও যদি একটু যদি তোমাদের কাছে হেল্পফুল হয় সেটাই আমার কাছে এনাফ, যে কিছুটা যদি নতুন তোমাদের কিছু দিতে পেরেছি। তো পাশে থাকবে আরপি নেট ক্লাসরুম, জিওগ্রাফির জন্য পড়ানো হয় আর জেনারেল পেপারও পড়ানো হয়। তো যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবে। তো রাখছি আজকে এখানে, দেখা হবে কোনো না কোনো নেক্সট ভিডিওতে। টাটা।